লাস্ট টপিক কতদূর হয়েছিল অগ্রদীপ? ইলেকট্রোকেমিস্ট্রির সৌম্যদীপ, এই ক্লাসে লাস্ট টপিক কি হয়েছিল গো? দেখো, ইলেকট্রোলাইসিসের ল গুলো হয়েছিল ফ্যারাডে। কম্বাইন্ড ল দিয়ে হয়েছিল। ঠিক আছে ঠিক আছে, চলো আমি স্ক্রিন শেয়ার করছি। তো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। বোর্ডে গেলাম, দেখো। তো আমরা আগের দিন দেখেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ যখন চলে তখন কোন কোন ক্ষেত্রে ক্যাথোডে অ্যানোডে কি কি প্রোডাক্ট তৈরি হয় এবং কতটা প্রোডাক্ট তৈরি হয় সেটা ফ্যারাডের সূত্র, ফ্যারাডের প্রথম দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম। কিছু অঙ্ক যেটা ফ্যারাডের তৃতীয় সূত্র বা যেটাকে আমরা বলি ফ্যারাডের সমন্বয় সূত্র, কম্বাইন্ড ল, সেখান থেকে আমরা করেছিলাম। আজকে আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করছি এবং এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। দেখো, আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফ্যারাডেজ ইলেকট্রোলাইটিক লজ। তো তার মধ্যে প্রথম যে প্রয়োগটা আমরা পড়বো সেটা হচ্ছে যে চার্জ ক্যারিড বাই অ্যান আয়ন। চার্জ ক্যারিড বাই অ্যান আয়ন। তুমি বলবে যে স্যার এটা আবার কি কথা, Na প্লাস তো 1 ইউনিট চার্জ ক্যারি করে, Ca2 প্লাস 2 ইউনিট চার্জ ক্যারি করে, কিন্তু তার কুলম্বে তার ভ্যালুটা কত, তার ম্যাগনিটিউডটা কত, সেটা জানবার ফর্মুলা আমাদেরকে দেখতে হবে। তো মনে করো একটা আয়ন রয়েছে, সেটার মাথায় ধরো n ইউনিট পজিটিভ বা n ইউনিট নেগেটিভ চার্জ রয়েছে। তো এই আয়নটা কুলম্বে, ঠিক আছে, এই আয়নটা কুলম্বে ঠিক এক্স্যাক্ট কতটা চার্জ ক্যারি করছে তার ফর্মুলা হচ্ছে NF ডিভাইডেড বাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার। এত কুলম্ব, এত কুলম্ব মানে ধরো আমি তোমাকে বলি কি যে দুটো ক্যালসিয়াম 2+ ও কত কুলম্ব চার্জ ক্যারি করছে। তুমি বলবে যে স্যার 2 ইন্টু NF বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? একটা আয়নের চার্জের ফর্মুলা হচ্ছে NF বাই অ্যাভোগাড্রো নাম্বার, তো দুটোর জন্য ইন্টু 2। এবার হচ্ছে n এর ভ্যালু কত, এখানে 2 ইউনিট, তাহলে হয়ে গেল 4F বাই অ্যাভোগাড্রো নাম্বার। এবার আগের দিন তোমাদেরকে বলেছিলাম অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু হচ্ছে 6.022 গুণ 10⁻23, আর ফ্যারাডে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 96500 কুলম্ব। এটা এই পার্টটা F বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? F বাই অ্যাভোগাড্রো নাম্বার, এই পার্টটা একটা কনস্ট্যান্ট, ফ্যারাডে কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার। তো এই রেশিওটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে 4E কত কুলম্ব স্যার? 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মাথায় রেখো এই যে ভ্যালুটা সেটাই হচ্ছে ইলেকট্রনের চার্জ। আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 4 ইন্টু ইলেকট্রনের চার্জ, তো 6.4 10⁻⁻19 কুলম্ব। আপাতত আমরা জাস্ট এই F বাই N এই ফর্মেই রাখছি। ধরো 5 ইউনিট বা 5টা N3 মাইনাস, তো এর চার্জ কত? তো 5 ইন্টু NF বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 5 ইন্টু এখানে n এর ভ্যালু কত বলো? 3,
ইন্টু এফ বাই অ্যাভোগাড্রো নাম্বার, যার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের চার্জ। তাহলে 15 এফ বাই অ্যাভোগাড্রো নাম্বার কুলম্ব। সাইন নেগেটিভ, কারণ এন এর মাথায় তোমার নেগেটিভ চার্জ রয়েছে। ধরো তোমাকে বললো 1 মোল SO4 2- এর চার্জ কত কুলম্ব? তুমি বলবে যে স্যার 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন আছে, আর প্রত্যেকটা আয়নের চার্জ হচ্ছে NF বাই অ্যাভোগাড্রো নাম্বার কুলম্ব, তাই না? এটা তো একটা আয়নের চার্জ, এটা 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে, তো এটা কেটে গেল, শুধু NF। এর ভ্যালু কত? -2, তাহলে -2 ফ্যারাডে কুলম্ব চার্জ আছে। ধরো তোমাকে বললো 4.6 গ্রাম Na+, এর মধ্যে কত কুলম্ব চার্জ আছে? তোমাকে আগের কত মোল Na+ আছে, তাই না? 4.6 গ্রামের, সেটা বার করে নিতে হবে। সেটা হচ্ছে ওয়েট গিভেন বাই সোডিয়ামের অ্যাটমিক ওয়েট, দ্যাট উইল বি 0.2। তাহলে কত? তাহলে এত মোল আছে, এত মোল, এত মোলের মধ্যে কতগুলো আয়ন থাকে? না স্যার, এত ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে। 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক Na+ আয়ন রয়েছে 0.2 মোলে, 0.2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন রয়েছে ইন্টু NF বাই অ্যাভোগাড্রো নাম্বার। এন এর ভ্যালু কত? 1 ইউনিট, তো 0.2 ফ্যারাডে কুলম্ব চার্জ দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ফর্মুলাটা তোমাদেরকে বললাম, চার্জ ক্যারিড বাই 1 আয়ন, এটা মাথায় রেখে দেবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবে। চলো নেক্সট, এটা গেল একটা অ্যাপ্লিকেশন। বলো গো। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে NF বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে একটা আয়ন দ্বারা কতটা চার্জ ক্যারি করছে তার ফর্মুলা। মেন ফর্মুলাটা হচ্ছে NF বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তো স্মল n দেখো যেটা আছে, আমি একটা দাগ দিচ্ছি, দেখো এখানে, এই যে এখানে n আছে, এই nটা ডিনোট করছে হচ্ছে আয়নটার মাথায় কত ইউনিট চার্জ লেখা আছে। যেমন ক্যালসিয়ামে 2 ইউনিট প্লাস চার্জ লেখা রয়েছে, তাহলে n এর ভ্যালু হবে +2। ধরো SO4 2- এ 2 ইউনিট নেগেটিভ চার্জ লেখা রয়েছে, তাহলে n এর ভ্যালু হবে -2। Na+ এ 1 ইউনিট পজিটিভ চার্জ লেখা রয়েছে, তাহলে n এর ভ্যালু হবে +1। F হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট 96500 কুলম্ব, আগের সপ্তাহে বলেছিলাম, আর Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। যদি 1 মোল আয়ন থাকে, তাহলে 1 মোলের অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে, তো ওটা তো একটা আয়নের চার্জের ফর্মুলা, 1 মোলের জন্য তোমাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে। নেক্সট, সেকেন্ড অ্যাপ্লিকেশন। চলো নেক্সট, নাম্বার 2। সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইট। কন্ডাক্টেন্স অফ অ্যান ইলেকট্রোলাইট। তুমি বললে স্যার আবার কি কথা? কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা, তাই না? কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা কত? আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রোলাইট 2 রকমের হতে পারে। উইক ইলেকট্রোলাইট গুলো খুব একটা ভালো আয়নে ডিসোসিয়েট হয় না, তো স্বাভাবিকভাবে আয়নে যদি ডিসোসিয়েট না হয়, তাহলে চার্জ ক্যারি কি করে করবে? কম। আর যারা স্ট্রং ইলেকট্রোলাইট, তারাও দেখো আয়নে সহজেই বিভক্ত হয় এবং উইকদের থেকে অনেক বেশি অ্যামাউন্ট অফ চার্জ ক্যারি করে ক্যাথোডে এবং অ্যানোডে পৌঁছে দেয়। এবার কথাটা হচ্ছে যে যদি আমি উইক ইলেকট্রোলাইট না নিই, যদি আমি স্ট্রং দিয়েই কাজ চালাই, স্বাভাবিকভাবে আমি কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা, চার্জের পরিবহন বেশি করতে পারবো, কারণ স্ট্রং ইলেকট্রোলাইটের বেশি সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে। তো আমি যদি খুব ঘন একটা ইলেকট্রোলাইটের সলিউশন বানাই, NaCl এর খুব ঘন,
তাহলে অনেক অনেক বেশি পরিমাণ চার্জ ক্যারি করার কথা, তাই না? খুব যদি ঘন হয় সলিউশনটা, তাহলে খুব বেশি পরিমাণ ক্যাটায়ন, খুব বেশি পরিমাণ অ্যানায়ন তৈরি হচ্ছে। তাহলে অত বেশি ক্যাটায়ন প্রচুর চার্জ ক্যারি করে ক্যাথোডের দিকে যাবে, এবং অ্যানায়নও তাই, তো অনেক বেশি কন্ডাক্টেন্স আমরা পাবো। তো আমাদেরকে জানতে হবে এই পার্টটাতে যে কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কন্ডাক্টেন্সের ইউনিট কি, কন্ডাক্টেন্সের ফর্মুলা কি। এমনিতে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ি রেজিস্ট্যান্স, রোধ। কোন তারে যত বেশি রোধ থাকবে, কোন ইলেকট্রোলাইটিক সলিউশনে যত বেশি রোধ থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, তত পরিবাহিতা কম হবে। রোধ তড়িৎ পরিবহনে বাধা দেয়, তাই না? এবার কথাটা হচ্ছে, তাহলে রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্সের বিপরীত শব্দের মতন শোনাচ্ছে। তড়িৎ পরিবহন এবং রোধ উল্টো। তড়িৎ পরিবহন বেশি কখন হবে? যদি না রোধ কম থাকে। তড়িৎ পরিবহন কম কখন হবে? যদি তারে রোধ বেশি থাকে। তার মানে রেজিস্ট্যান্স ইজ অ্যাকচুয়ালি 1 বাই কন্ডাক্টেন্স। মাথায় রেখে দাও, রেজিস্ট্যান্স ইজ অ্যাকচুয়ালি 1 বাই কন্ডাক্টেন্স, রোধ। আর পরিবাহিতা ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে প্রকাশ করি, কন্ডাক্টেন্সকে জি দিয়ে প্রকাশ করব। আর ইজ ইকুয়াল টু 1 বাই জি। চলো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এবার দেখো রেজিস্ট্যান্সের ইউনিট কি। তোমরা জানো সিজিএস এ রোধের একক হচ্ছে ওহম, সায়েন্টিস্টের নাম, সো ক্যাপিটালে ও। এবারে হচ্ছে এসআই তে খুব একটা ইউজ হয় না রেজিস্ট্যান্সের ইউনিটটা, তো এই ইউনিটটা হচ্ছে সাইমেন ইনভার্স। এস দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটা একটা সায়েন্টিস্টের নাম, সাইমেন ইনভার্স। তা তোমাকে যদি বলা হয় যে জি এর ইউনিট কি, তুমি বলবে স্যার ইউনিট অফ জি হচ্ছে রেজিস্ট্যান্সের ঠিক অপোজিট ইউনিট। তাহলে সিজিএস এ জি মানে কি 1 বাই আর, তাহলে 1 বাই ওহম, এটা হবে মো, লাস্ট থেকে লেখা রয়েছে, বা ওহম ইনভার্স, তাই না? 1 বাই ওহম মানে কি? ওহম ইনভার্স। এই 1 বাই ওহম কে আমরা এমএইচও মো বলি, ময়োকার। এসআই ইউনিট, সরি সিজিএস ইউনিট, তাই না? ওহম তো আমাদের রেজিস্ট্যান্সের, তোমার হচ্ছে সিজিএস ইউনিট। এবার হচ্ছে স্যার এসআই ইউনিটটা কি হবে? 1 বাই সাইমেন, তাই না? 1 বাই সাইমেন, এটা সাইমেন ইনভার্স লিখে দিয়েছি, তো এটাকে করে দেবো আমরা শুধু সাইমেন। এস কন্ডাক্টেন্সে গিয়ে ওটা হবে সাইমেন ইনভার্স, সাইমেন ইনভার্স, এস ইনভার্স, এসআই ইউনিট। মনে থাকবে, দেখে নাও। তাহলে কন্ডাক্টেন্স, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, এটা এইগুলো হচ্ছে রোধের অপোজিট। রোধ কমলে পরিবাহিতা বাড়ে, রোধ বাড়লে পরিবাহিতা কমে, স্বাভাবিক ব্যাপার। এসআই ইউনিট, সিজিএস ইউনিট দুটোই আমাদেরকে জানতে হবে জি এর, কারণ আমরা রোধকে খুব একটা পছন্দ করি না। রোধ থাকলে আমাদের কষ্ট হয়, আমরা পরিবাহিতা খুব একটা বেশি পাই না, তাই রোধের একক নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, পরিবাহিতার একক নিয়ে আমাদের বেশি আগ্রহ থাকে। এবার তোমরা ফিজিক্সে অবশ্যই পড়েছো, এবং ক্লাস 10এই পড়েছো, ফ্রম ফিজিক্স। মনে করে দেখো একটা মোটা তার আছে, এই তারটার দৈর্ঘ্য মনে করো এল, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করো এ। যত লম্বা তার হবে তত তারের ক্ষেত্র, তোমার রোধ বাড়বে। একটা তারের রোধ আছে, হ্যাঁ, এবার তার যত লম্বা ততক্ষণ ধরে রাস্তায় আমাকে রাস্তায় ধরো প্রচন্ড জ্যাম, তো রাস্তা যত লম্বা
জ্যাম ততক্ষণ ধরে আমাদের ডিস্টার্ব করে যাবে, রেজিস্ট্যান্সও তাই। যত দৈর্ঘ্য বাড়বে তত রাস্তায় জ্যাম আমাদের ডিস্টার্ব করবে। আর ভ্যারিজ অ্যাজ এল। এবং এটাও তোমরা জানো সরু রাস্তায় জ্যাম বেশি, চওড়া রাস্তায় জ্যাম কম, তাই না? রাস্তা যেহেতু সরু হবে, টোটো, অটো, রিক্সা, ভ্যান, লোকের হাঁটা সব মিলে জ্যাম। রাস্তা চওড়া হলে কি হবে? হু হু করে গাড়ি যাবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত ছোট হবে, রাস্তা যত সরু হবে, জ্যাম তত বাড়বে, রেজিস্ট্যান্স তত বাড়বে। এবং এই দুটোকে কম্বাইন করে আমরা লিখতাম ফিজিক্সে আর ভ্যারিজ অ্যাজ এল বাই এ। দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, এবং আমরা লিখতাম আর ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট রো, রোধাঙ্ক, ইন্টু এল বাই এ। এই আর কে আমরা বলছিলাম হচ্ছে রেজিস্টিভিটি, রোধাঙ্ক, বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধ। স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাই না? আপেক্ষিক রোধ। এবার হচ্ছে রো এর একক, ইউনিট অফ রো। দেখো তো রো এর ইকুয়েশন কি আসে। দেখো রো তোমার আসছে হচ্ছে আর ইন্টু এ বাই এল। তাহলে রো এর একক হবে সিজিএসএ, ওহম, ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার। তাহলে ওহম সেন্টিমিটার, সিজিএস। এসআইতে কি হবে বলো তো রো এর একক? সাইমেন ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, সাইমেন ইন্টু মিটার, এসআই। এবার আমি কি করব, এই যে ইকুয়েশনটা আছে যেটাকে আমি এখন বক্স করলাম, ওই ইকুয়েশনটা দুদিকে অনন্যক করে দাও। 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই রো ইন্টু এ বাই এল। 1 বাই আর মানে একটু আগে কি লিখেছি দেখো, জি, 1 বাই রেজিস্ট্যান্স কন্ডাক্ট, জি। তাহলে 1 বাই রেজিস্ট্যান্স এর জায়গায় আমরা জি বসিয়ে দিচ্ছি, কন্ডাক্টেন্স। তাহলে 1 বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স কি হবে? 1 বাই রেজিস্ট্যান্স যদি কন্ডাক্টেন্স নাম হয়, তাহলে 1 বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে রো, ওর নাম হবে না স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স নাম দিয়ে দাও। তার মানে 1 বাই রো এর জায়গায় আমরা লিখবো হচ্ছে কাপ্পা কে। কেটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। মাথায় রাখবে 1 বাই রেজিস্ট্যান্স যদি তোমার কন্ডাক্টেন্স হয়, 1 বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে এখানে কে বসিয়ে দিলাম ইন্টু এ বাই এল। তাহলে আজকে কে সমান কি আসছে? জি ইন্টু এল বাই এ। তার মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স, আপেক্ষিক পরিবাহিতা, দ্যাট ইজ ইকুয়াল টু শুধুমাত্র কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা ইন্টু কোন তড়িৎ পরিবহন কোষের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের অনুপাত। এল বাই এ মানে তাই হয়। তারের বা কোন দণ্ডের ক্যাথোড যদি হয়, তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত। এবার কথাটা একটু ভাবো। মনে করো তোমরা এখন ক্লাস 12-এ পড়ছো, আজ বাদে কাল তোমরা সব কলেজে উঠে যাবে, কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ অনার্স, অন্য ব্যাচ আবার চলে আসবে। তোমরা এখন যে রুমে বসে স্কুলে পড়ছো সেখানে ক্লাস 11-এ সায়েন্সের ছেলেটা এসে পড়বে। আবার তারা যখন বেরিয়ে যাবে তখন এখন যারা ক্লাস 10-এ আছে তারা যখন সায়েন্স নেবে তারা এসে পড়বে। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর ধরে তাই হয়ে আসছে। স্কুল ঘরগুলো একলা পড়ে থাকে, ব্যাচের পর ব্যাচ, বছরের পর বছর চেঞ্জ হয়ে যায়, কিন্তু স্কুল বিল্ডিংটা বা ক্লাসরুমগুলো সব একই থাকে। ক্লাসরুমের দৈর্ঘ্য, ক্লাসরুমের ক্ষেত্রফল পরিবর্তন হয় না, শুধু ক্লাসরুমের মধ্যে বসে থাকা ছাত্র এবং শিক্ষকরা পরিবর্তিত হয়ে যায় বছরের পর বছর। তাহলে ক্লাসরুমের দৈর্ঘ্য এবং প্রস্থ ধ্রুবক।
থেকে যায়। ভ্যারিয়েবল হচ্ছে আমরা, ছাত্ররা এবং শিক্ষকেরা। ক্লাসরুমের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কনস্ট্যান্ট, তাই না? সেরকমই আমাদের তড়িৎ পরিবহন কোষের ক্যাথোড এবং অ্যানোড গুলোর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত L/E এর অনুপাতটা ধ্রুবক থেকে যাবে। কোষটা চেঞ্জ হবে না, তড়িৎ বিশ্লেষ্য চেঞ্জ হবে, এই হলো ব্যাপার। তো এই অনুপাতটা কি? কোষের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতকে কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট বলে আমরা চিনি। তো এই যে সমীকরণটা, এটাকে শেড বক্স দিয়ে রাখো। অবশ্যই সাইড নোটস দেবো আমরা, যে L/A that is equal to length of the cell divided by area of the cell, এটাকে আমরা বলবো হচ্ছে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। খুব সহজে একক আমরা বলবো, দেখো সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, মানে সিজিএস এর এককটা হবে সেন্টিমিটার ইনভার্স। এসআই তে মিটার পার মিটার স্কোয়ার, তাহলে এসআই তে একক হবে মিটার ইনভার্স। এই জায়গাগুলো থেকে নানা রকম অঙ্ক আমাদের আসে। তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলো। ঠিক আছে, দেখে নাও। তো স্পেসিফিক কন্ডাক্টেন্স থেকে দেখো নানা রকম প্রশ্ন আসে, এবং এই স্পেসিফিক কন্ডাক্টেন্সের অ্যাপ্লিকেশন থেকে নিউমেরিক্যালও আমাদেরকে করতে হয়। তো ধরে যাক আমি একটা কোয়েশ্চেন বলছি, পরবর্তী পেজে আমি একটা অঙ্ক লিখছি, অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তো নাম্বার 1 বলছে রেজিস্ট্যান্স of an electrolytic cell is 50 ohm and the two electrodes are kept at a distance of 10 centimeter. Calculate the cell constant if the specific conductance is 0.06 ohm centimeter. এই অঙ্কটা সবাই খাতায় লিখে নাও। সময় তুমি করতে থাকো। সেখানে যে সমস্ত তথ্যগুলো দিয়েছে, রেজিস্ট্যান্স সমান দেখো 50 ওহম দিয়েছে, স্পেসিফিক কন্ডাক্টেন্স কে দিয়েছে 0.06 ওহম সেন্টিমিটার। স্যার বলছে কন্ডাক্টেন্সের এককটা মোহ সেন্টিমিটার ইনভার্স হবে না? হ্যাঁ, এখানে তোমার একটু চেঞ্জ আমি করে দিচ্ছি, এখানে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স করে দিলাম। ভেরি গুড। আমাদেরকে বার করে দিয়েছি সেল কনস্ট্যান্ট। একটু আগে দেখো আমি একটা ইকুয়েশন লিখেছিলাম যে কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স ইকুয়াল টু শুধুমাত্র কন্ডাক্টেন্স
ইন্টু সেল কনস্ট্যান্ট, এই একটা ইকুয়েশন দেখো লিখেছি। তাহলে এখানে স্পেসিফিক কন্ডাক্টেন্স আমরা আরামসে বসিয়ে দিচ্ছি 0.06। এবারে কন্ডাক্টেন্স মানে কি বলেছি, 1 বাই রেজিস্ট্যান্স ইন্টু সেল কনস্ট্যান্ট। তুমি বলি স্যার এখানে তো আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব হচ্ছে নাকি 10 সেন্টিমিটার, কোনো কাজে তো লাগছেই না আমার, তোমার নিয়ে কি করব, নট রিকোয়ার্ড। সেল কনস্ট্যান্টের ভ্যালু দেখো ইজিলি আমরা বার করতে পারছি, 5 ইন্টু 0.6, 3 সেন্টিমিটার ইনভার্স। এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক করা যায়। এবার দেখো, মনে করো যে একটা তড়িৎ বিশ্লেষণ কক্ষের মধ্যে আমি বাঁ দিকে অ্যানোড এবং ডান দিকে ক্যাথোড নিয়ে যা যা করার আমি সেসব করেছি, কিন্তু বিশেষ যে কাজটা করেছি আমি এখানে 1 মোলার তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি। মোলারিটি তুমি জানো, সে 1 মোলার তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি। এবার আমি যে কন্ডাক্টিভিটি মানে পরিবাহিতা আমি মেজার করব, মানে তড়িৎ বিশ্লেষ্য ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হবে, ক্যাথোডে অ্যানোডে গিয়ে আমাকে পরিবাহিতার মান যে আমি যে পাবো, তো এই পরিবাহিতাটা অনেকটা বিশেষ হয়ে গেল না। 1 মোলার মানে 1 লিটার জলীয় দ্রবণে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য নিয়ে আমি যে পরিবাহিতাটা পাই সেটাকে আমরা বলি মোলার পরিবাহিতা, মাথায় রাখবেন। তাহলে কন্ডাক্টেন্স measured from a 1 molar solution is known as the molar conductance, known as the molar conductance। বুঝছো কিনা দেখো, এটাকে ল্যামডা এম, তুমি বলো স্যার কি ল্যামডা, আমি তো স্যার আজ অব্দি ল্যামডা এরকম দেখেছি। এটা হচ্ছে স্মল ল্যামডা, যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে স্মল ল্যামডা, মাথায় রাখবে। আর এই যে ল্যামডা যেটা আমি লিখেছি ইলেকট্রিকের বড় বড় হাই টেনশন পোস্টের মতন দেখতে, উল্টো ভি, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা। তো এটার ফর্মুলা হচ্ছে 1000 ইন্টু এই স্পেসিফিক কন্ডাক্টেন্স, এই জিনিসটা, বাই দ্রবণের মোলারিটি, 1000 ইন্টু কে বাই মোলারিটি। তুমি বলবে স্যার এ কি হলো, এর ইউনিট বলেন তাহলে। মোলার কন্ডাক্টেন্সের ইউনিট বলেন, 1000 এর তো কোনো ইউনিট হয় না। কে এর দেখো ইউনিট আমি বলে দিয়েছি অলরেডি, সিজিএসএ, মো ইন্টু তো সেন্টিমিটার ইনভার্স, তাই না? তুমি বলবে স্যার এটা কি করে হলো? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এই ইকুয়েশন থেকে রো এর ইউনিট দেখো এসেছিল ওহম ইন্টু সেন্টিমিটার। এর 1 বাই রো করলে আমরা কি পাই, কন্ডাক্টেন্স পাই। তো মো সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড বাই, আবার মোলারিটির একক কি হয় স্যার? মোলারিটির ইউনিট হচ্ছে নাম্বার অফ মোল অফ দ্য সলিউশন বাই ভলিউম ইন লিটার। তাহলে আলটিমেট থাকলো দেখো মো সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স সিজিএস ইউনিট। এসআইতে মোর জায়গায় সাইমেন ইনভার্স মিটার স্কোয়ার, মোলটা আমরা এসআইতে ইউজ করি, তো এটা হচ্ছে এসআই ইউনিট, খেয়াল রেখে দাও। তাহলে মো সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স হচ্ছে সিজিএস ইউনিট, সাইমেন ইনভার্স মিটার স্কোয়ার মোল ইনভার্স হচ্ছে আমাদের এসআই। ঠিক আছে, তাহলে 1 মোল যদি তো আমাদের কোনো ইলেকট্রোলাইট থাকে, তাদের থেকে যে কন্ডাক্টিভিটি গুলো আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের সলিউশনটার মোলার কন্ডাক্টিভিটি।
চলো নেক্সট পেজে যাচ্ছি। এবার মনে করো আমার কাছে একটা তড়িৎ বিশ্লেষণের কক্ষ রয়েছে, বাঁ দিকে আমি অ্যানোড নিয়েছি, ডান দিকে আমি ক্যাথোড নিয়েছি, আমি তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি। কতটা নিয়েছি? 1 গ্রাম তুল্যাঙ্ক ভার, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আমি ধরো তড়িৎ বিশ্লেষ্য নিয়েছি, ইলেকট্রোলাইট। মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট তড়িৎ বিশ্লেষ্য যদি 1 লিটার দ্রবণে থাকে সেটা হচ্ছে 1 নর্ম্যাল। আরো ভালো করে বললে স্যার আপনি 1 নর্ম্যাল তড়িৎ বিশ্লেষ্য নিয়েছেন 1 লিটার দ্রবণে। এই অবস্থায় আমি যে কন্ডাক্টিভিটি মেজার করবো তাকে আমরা বলবো তুল্যাঙ্ক পরিবাহিতা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট। 1 মোলার যদি দ্রবণ থাকতো আমরা পেতাম মোলার কন্ডাক্টিভিটি, 1 নর্মাল যদি সলিউশন থাকে তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স একই জিনিস। অফ আ সলিউশন containing 1 normal electrolyte is known as equivalent conductivity. বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, যেটাকে আমরা এসে যথারীতি ক্যাপিটাল ল্যামডা ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করব। এর ফর্মুলা হবে 1000 ইন্টু স্পেসিফিক কন্ডাক্টিভিটি বাই সলিউশনটা নর্মালিটি। আগেটা কি ছিল? মোলারিটি, এটা হয়ে গেল নর্মালিটি। ইউনিট ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ইউনিট হবে সিজিএস এ এর ইউনিট কি যা বলেছি, মো ইন্টু সেন্টিমিটার ইনভার্স বাই নর্মালিটি মানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট বাই লিটার। তাহলে কি থাকলো? মো, আচ্ছা এটা ওহম ইনভার্স হবে, মো বানিয়ে দিচ্ছি, সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স সিজিএস। আর এসআইতে সাইমেন ইনভার্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এবার এই দুজনের মধ্যে সম্পর্ক কিছু আছে কি স্যার? আপনার মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কি কোনো রিলেশন আছে? দেখো, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে লিখেছি 1000 ইন্টু কে বাই নর্মালিটি। কেন মোর মতো ইনভার্স কেন হবে? ওহম ইনভার্সকেই তো আমি মো লিখেছি। আচ্ছা, ওহম ইনভার্স মানে ওহম কথাটাকে উল্টো করে লেখা, MHO। ঠিক আছে, তো এবার দেখো এখানে 1000 ইন্টু কে বাই নর্মালিটির জায়গায় কি লিখতে পারি বলো? n ফ্যাক্টর ইন্টু মোলারিটি। তুমি নিশ্চয়ই জানো যে নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক হচ্ছে নর্মালিটি ইকুয়াল টু n ফ্যাক্টর ইন্টু মোলারিটি। এবার এইটুকু পার্ট কি চলে এলো? মোলার কন্ডাক্টেন্স 1000 কে বাই m, তার মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি সমান সমান মোলার কন্ডাক্টিভিটি বাই n ফ্যাক্টর। তার মানে মোলার কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু n ফ্যাক্টর ইন্টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বক্স। যে কোনো একটা বার করলে অন্যটাকে ইন্টারচেঞ্জ করা কোনো ব্যাপারই নয়, তাই না? দেখে নাও, এই সমস্ত ফর্মুলার উপরে বেস করে এবার আমাদেরকে কিছু অঙ্ক করে ফেলতে হবে। তো একে এখন অব্দি যা যা করলাম তো সমস্ত কিছু খাতার মধ্যে লিপিবদ্ধ করো। আমি তোমাদেরকে কতগুলো অঙ্ক একটু দেখাবো, বা ভালো হবে যদি কিছু অঙ্কের ছবি তোমাদেরকে দেখাই এবং অঙ্কগুলো যদি নিজে করে দিই বা করতে দিই। ঠিক আছে, আচ্ছা
তো অন্যান্য সপ্তাহের মতন এই সপ্তাহে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে জুমে হোয়াইট বোর্ড শেয়ার করে কাজ করতে হয়েছে এবং 40 মিটিং এর শেষ হতে 2 মিনিট মতন বাকি আছে। তো আমি অল্প কিছুটা সময়ের জন্য মিউট হয়ে যাচ্ছি, তোমাদের জল টল কিছু খাওয়ার, ওয়াশরুম যাওয়ার থাকলে যাও। এখন টাইমটা দেখে নাও, এখন বাজে হচ্ছে 8:46। আমি 8:51-তে শুরু করব, 5 মিনিটের মধ্যে তোমরা রিটার্ন চলে আসবে। আমি আপাতত স্ক্রিন শেয়ারটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে? চলো তাহলে আমরা আবার শুরু করছি। আবার স্ক্রিন শেয়ার শুরু করে দিলাম, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি একটা কোয়েশ্চেন দেখো শেয়ার করেছি, এই কোয়েশ্চেনটাকে আগে সবাই খাতায় লিখে নাও। পুরো কোয়েশ্চেনটা বড় মতন আছে, দেখতেই পাচ্ছ, ওটাকে খাতায় কপি করো। কপি হয়ে গেলে আমাকে জানাবে। সৌম্যদীপ লিখে নাও। হ্যাঁ স্যার। দেখো বলছে স্পেসিফিক কন্ডাক্টিভিটি কেসিএল সলিউশনের বলে দিয়েছে, ওই সলিউশনটারই রেজিস্ট্যান্স বলে দিয়েছে। এবার ওই একই সেলে কপার সালফেট সলিউশনের রেজিস্ট্যান্স মাপা হয়েছে এবং সেটা এসেছে 8331 ওহম। তো কপার সালফেট সলিউশনের মোলার কন্ডাক্টিভিটি কত? তো একই সেল ব্যবহার করা হয়েছে। কেসিএল সলিউশনটাতে যে সেলে মেজার করা হয়েছে রেজিস্ট্যান্স, সেই একই কন্টেনারের মধ্যে কপার সালফেট সলিউশনের রেজিস্ট্যান্স মেজার করা হয়েছে। তাহলে দুটোর সেল কনস্ট্যান্ট সেম। আমাকে যদি প্রথম সেলটার ইনফরমেশনটাকে নিয়ে পরের সেলে ট্রান্সফার করতে হয়, আমাকে সেল কনস্ট্যান্ট বার করতে হবে। তো কেস 1 ফর কেসিএল সলিউশন হেডিং, প্রথম সলিউশনটার জন্য তুমি বলো কেসিএল সলিউশনের স্পেসিফিক কন্ডাক্টেন্স ইকুয়াল টু শুধু কন্ডাক্টেন্স ইনটু সেল কনস্ট্যান্ট বলে একটা ফর্মুলা আমরা পড়লাম, মানে 1 বাই রেজিস্ট্যান্স ইনটু। তাহলে সেল কনস্ট্যান্ট ইকুয়াল টু কি হবে? কে আর, তার মানে কে এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে 8.3 অ্যান্সার আসছে। ওকে ওকে, আবার দেখো রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে 250.2। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ইজিলি এটাকে ক্যালকুলেট করতে পারছি, আমাদের হাতে ক্যালকুলেটর আছে। হলো, এবার এই একই সেল কনস্ট্যান্ট সেকেন্ড সেলের জন্য আমরা ইউজ করবো। চলো হেডিং দাও কেস 2। কপার সালফেট সলিউশন, same equation, k is equal to 1 by r into cell constant
তার মানে 1 কত দিয়েছে 8331 ইন্টু এই যে আমরা একটু আগে বার করলাম 2.768 ইন্টু 10⁻³ ইন্টু 250.2। কি চেয়েছে? কপার সালফেটের মোলার কন্ডাক্টিভিটি চেয়েছে। তার ফর্মুলা একটু আগে বলে দিয়েছি, মোলার কন্ডাক্টিভিটি সমান 1000 ইন্টু K বাই মোলারিটি। এবার এই গোটা ভ্যালুটা যেটা আসছে এটাই হচ্ছে K এর ভ্যালু, আমরা এখানে শিফট করব। দিস ওয়ান ডিভাইডেড বাই মোলারিটি কত কেসি কপার সালফেটে দেখো সেটাও দেওয়া আছে 0.01। এটা যদি আমি ক্যালকুলেশন করি আমার অ্যান্সার আসবে 8.312। দেখো হোমে দেখো সেন্টিমিটারে আমাদেরকে ডেটাগুলো দিয়েছে, তাহলে ইউনিট হবে মো, সিজিএস ইউনিটটা করে দাও সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, দ্যাট ইজ দ্য আনসার। কোনো প্রশ্ন থাকলে বলো। Any question? দেখে নাও, পরবর্তী কোশ্চেনে চলে যাবো, ভালো করে দেখো। ঠিক হ্যাঁ, ডান। আমি তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করলাম। স্যার এককটা একবার বলবেন? সিজিএস একক যা ছিল মো সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এই কোশ্চেন কপি করো। Calculate the volume of gases liberated at anode and cathode at STP from the electrolysis of aqueous Na2SO4 solution by a current of 2 ampere passed for 10 minutes. সামনের সপ্তাহে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। তো আগে আমাদেরকে দেখতে হবে এখানে কোন কোন গ্যাস তৈরি হবে। তো Na2SO4 এটা তো ডিসোসিয়েট হবে কারণ এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, তৈরি হবে দুটো সোডিয়াম আয়ন এবং SO4 আয়ন। আবার সলিউশন থাকার জন্য ওয়াটারও ডিসোসিয়েট হবে H+ আয়ন এবং OH- আয়ন। তাহলে এই একজোড়া ক্যাটায়নের মধ্যে ক্যাথোডে কে যাবে? আমি আগের দিন বলেছিলাম হাইড্রোজেন যাবে, কারণ অ্যাক্টিভিটি সিরিজে নিচে আছে এবং হাইড্রোজেন যাওয়ার পর ওটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ক্যাথোডে। অ্যানোডে SO4 আর OH এর মধ্যে যাবে হচ্ছে OH- এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি করবে। আমাদেরকে যা জিজ্ঞাসা করা হয়েছে যে এই দুটো গ্যাস কতটা কতটা করে তৈরি হবে। তুমি জানোই আমাদেরকে ফ্যারাডে সূত্র প্রয়োগ করতে হবে। তো আমাদেরকে আগে দেখে নিতে হবে যে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস কতটা তৈরি হচ্ছে। তার সূত্র বসিত W = EIT/F, আগের দিন আমরা করেছি। এটাকে আমরা কি বলছি? কম্বাইন্ড ফ্যারাডেজ ল। তাহলে হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার আমরা সবাই জানি 1 হয়। I এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, টাইম হচ্ছে 10 মিনিট, তা 10 × 60 সেকেন্ড। ফ্যারাডে
ফ্যারাডের ভ্যালু হচ্ছে 96500 কুলাম্ব। তাহলে ওপরে এলো 12/965 চলে এলো। ঠিক আছে, তো এটাকে যদি আমি ক্যালকুলেটরে চাপাই আমার অ্যান্সার আসছে 0.0124 গ্রাম। চলো আমরা দেখবো অক্সিজেন গ্যাস কতটা তৈরি হচ্ছে। সেম ফর্মুলা, W = EIT/F। অক্সিজেনের তুল্যাঙ্ক ভার হচ্ছে 8, পারমাণবিক ওজন বাই যোজ্যতা, অক্সিজেনের পারমাণবিক ওজন 16, যোজ্যতা 2, তাহলে 8 আসছে। 2 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 10 মিনিট মানে 10 × 60 সেকেন্ড বাই 96,500 কুলাম। তো এটা যদি আমি ক্যালকুলেট করছি এখন, তো আমার অ্যান্সার চলে আসছে 0.0995 গ্রাম। তাহলে হাইড্রোজেন তৈরি হচ্ছে 0.0995 গ্রাম, অক্সিজেন তৈরি হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে এটা, হাইড্রোজেন হচ্ছে 0.0124 গ্রাম। তোমাকে বলেছে এসটিপিতে বা এনটিপিতে কত ভলিউম তৈরি হচ্ছে। তো তোমাকে এখান থেকে আগে নাম্বার অফ মোলসে যেতে হবে। 0.0124/2, তুমি জানো নাম্বার অফ মোল কি করে বার করে, প্রদত্ত ওজন বাই আণবিক ওজন, এত মোল। দেন এটাকে 22.4 দিয়ে যদি তুমি গুণ করো, তা তুমি এসটিপিতে আয়তন পাবে। এবং হাইড্রোজেনের আয়তন আমার আসছে 0.139 লিটার। একই রকম ভাবে অক্সিজেনের এত গ্রামকে তোমাকে যদি মোলে কনভার্ট করতে হয়, তাহলে প্রদত্ত ওজন বাই অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 32, তারপর তোমাকে যদি ভলিউম পেতে হয়, তাহলে 22.4 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তোমার চলে আসবে 0.0696 লিটার। এই হচ্ছে অ্যান্সার, দেখে নাও। গ্রাম থেকে মোল, মোল থেকে আয়তন। কোনো কোয়েশ্চেন? তাহলে এগোচ্ছি, নেক্সট কোয়েশ্চেনের দিকে মুভ করলাম। ওকে, বলো এখনো কোনো ডাউট থাকলে। নেই ধরে নিচ্ছি, এন্ড করছি তাহলে এই ফটোটা। কোনো কোয়েশ্চেন? ওকে, আবার নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি, এটাকে কপি করে নাও। Compare the current strength in ampere required to deposit 10 gram zinc in 2 hours. Atomic weight of zinc is 65. সমধিক আমাকে অ্যান্সার বলবে অ্যাম্পিয়ারে। কোশ্চেন কপি করো সবাই। তাহলে W = EIT/F, আমাকে I বার করতে হবে। তাহলে I = WF/ET। 4, কারেক্ট। তাহলে W তোমার এখানে দিয়েছে 10 গ্রাম জিঙ্ক, ফ্যারাডে হচ্ছে 96500 কুলম। জিঙ্কের
তুল্যাঙ্ক ভার হচ্ছে পারমাণবিক ওজন বাই যোজ্যতা। জিঙ্কে কোনো ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয় না, ফিক্সড ভ্যালেন্সি হয় 2। তাহলে জিঙ্কের তুল্যাঙ্ক ভার 32.5 আমরা নেব। আর টাইম দেওয়া আছে 2 ঘন্টা, মানে 3600 সেকেন্ড দিয়ে এটাকে আমরা গুণ করে এসআই তে কনভার্ট করছি। এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে দিই এখন, তাহলে আমার অ্যান্সার চলে আসবে হচ্ছে 4 মতন, এক্স্যাক্টলি 4.12 অ্যাম্পিয়ার। দেখে নাও। নেক্সট এগোলাম। চলো, ওকে ওকে, হয়ে গেলে বলো তাহলে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এই চ্যাপ্টারের একদম শেষ অংশে আমরা পাবো হচ্ছে লঘু দ্রবণের বা বলতে পারো অতি লঘু দ্রবণের পরিবাহিতা সংক্রান্ত কিছু ইনফরমেশন। তো ওটাই আমরা করছি। দেখো, চ্যাপ্টারের ফিনিশিং টাচে দেখো কি রয়েছে। কন্ডাক্টেন্স অথবা মোলার কন্ডাক্টেন্স উইথ ডাইলিউশন, মানে লঘু দ্রবণের, মানে যদি এক দ্রবণকে আমি খুব লঘু বানিয়ে দিই তখন কন্ডাক্টিভিটি মোলার হোক বা ইকুইভ্যালেন্ট হোক কিভাবে কি হবে। একটা গ্রাফে আমি যদি মোলার কন্ডাক্টিভিটিকে গ্রাফটার ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি এবং দ্রবণের ঘনত্বের বর্গমূলকে, ঠিক আছে, √c যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি প্লট করি, আমি কি দেখব যে যদি আমি দ্রবণটাকে কম ঘন করি তাহলে কন্ডাক্টিভিটির ভ্যালু খুবই দ্রুত গতিতে বাড়ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলোর জন্য। ফর দ্য স্ট্রং ইলেকট্রোলাইট লাইক NaCl, তাই না, HCl, এদের জন্য যদি আমি দ্রবণটাকে লঘু বানাই দ্রবণের কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এবার কথাটা হচ্ছে স্যার এই পয়েন্টটা কি? দেখো তো এই জায়গাটাতে √c-র ভ্যালু কত? 0। তার মানে কন্ডাক্টিভিটি কনসেন্ট্রেশন 0, মানে অসীম লঘু দ্রবণ বলতে পারি না, এমন একটা দ্রবণ যে দ্রবণটার ঘনত্ব নেই, ঘনত্ব কোনো মানে ঘনই না, মানে খুব লঘু, প্রচন্ড লঘু। এটাকে আমরা বলবো হচ্ছে অসীম লঘু জায়গা, ইনফাইনাইট ডাইলিউশন। অসীম লঘু জায়গাটাতে দেখো কন্ডাক্টিভিটির ভ্যালু কত বেশি, এটাকে অসীম লঘু দ্রবণের কন্ডাক্টিভিটি আমরা বলছি। ওই ওপরে যে 0টা বসালাম ডিগ্রির মতন, ওইটা অসীম লঘু দ্রবণকে প্রকাশ করছে। এবার যদি স্যার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হতো, আয়তাকার সমপরাবৃত্ত রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফ আমরা পেতাম। এটা হচ্ছে ফর দ্য উইক ইলেকট্রোলাইট লাইক অ্যাসিটিক অ্যাসিড, লাইক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবং এখানেও দেখো প্রায় এই জায়গাটাতে অসীম লঘু দ্রবণে দুর্বল তড়িৎ বিশ্লেষণে আমি মোলার কন্ডাক্টিভিটি পাচ্ছি এবং দেখি তার ভ্যালুটা কতটা বেশি। দিস ফ্যাক্ট ইজ টু বি কনসিডার্ড। আমরা সবাই জানি যে যত দ্রবণকে ঘন করা যাবে তত তার কন্ডাক্টিভিটি বাড়বে, কিন্তু আমাদেরকে এটাও দেখতে হবে দ্রবণ খুব লঘু যখন থাকে তখনও তার কন্ডাক্টিভিটি হঠাৎ করে বেড়ে যায়। কেন বেড়ে যায়? দুটো কারণে বেড়ে যায়।
কেন অসীম লঘুতে, লঘু দ্রবণে তো কন্ডাক্টিভিটি 0 হওয়া উচিত, হঠাৎ করে এই বৃদ্ধির কি কারণ? রাস্তা যখন ফাঁকা থাকে ভোরবেলার দিকে, গভীর রাতের দিকে, খুব অল্প সংখ্যক গাড়ি তখন যাতায়াত করে, কিন্তু গাড়িগুলো খুব সুন্দরভাবে চলতে পারে, দ্রুত গতিতে চলতে পারে এবং স্টেশনে পৌঁছতেই ওর অল্প সময় লাগবে, তাই না? ধরো তুমি ভোরবেলা হাওড়া স্টেশনে যাচ্ছ এবং তুমি যদি 10 মিনিট দেরি করেও বেরাও, তুমি কিন্তু সঠিক সময় পৌঁছে যাবে। কেন? কারণ তোমার রাস্তা তখন ফাঁকা, গাড়ি তখন কম, দ্রুত গতিতে আমরা চালাতে পারবো। বিষয়টা কিভাবে ভাবো, যখন দ্রবণ খুব লঘু হয়, বেশি আয়ন নেই দ্রবণে, বেশি দ্রাব যোগ করা হয়নি দ্রবণে, অল্প কিছু দ্রাব আছে, তো যে কটাই আয়ন আছে সে কটা একেবারে দ্রুত গতিতে ক্যাথোড এবং অ্যানোডে পৌঁছাবে এবং পরিবাহিতার ভ্যালু যথেষ্ট বাড়িয়ে দেবে। রাস্তা যদি জ্যাম হতো, যদি অনেক আয়ন থাকতো, ঘন দ্রবণে যেটা হয়, তাহলে কি হতো তুমি জানো? তুমি যদি অফিস টাইমে বেরাও, 10 মিনিট দেরি করলে তুমি কি ট্রেন ধরতে পারবে? পারবে না, আধ ঘন্টা দেরিতে পৌঁছাবে। কারণ গাড়ির গতি কম, সব গাড়ি গন্তব্যে সঠিক সময় পৌঁছাচ্ছে না। যত বেশি ক্রাউড থাকবে আয়নের, তত সেই আয়নের নিজেদের মধ্যে সংঘর্ষ হবে, আয়নের আগে লাইন পড়ে যাবে অন্যান্য আয়নের, সবাই পৌঁছতে চাইবে ক্যাথোডে অ্যানোডে এবং সব আয়ন ক্যাথোডে অ্যানোডে পৌঁছতে পারবেও না। এই জন্য রাস্তা যত খালি থাকবে, লঘু যত হবে দ্রবণ, তত বেশি তার কন্ডাক্টিভিটি আমরা পাবো। তাহলে মাথায় রেখো, ইনফাইনাইট ডাইলিউশন জোনে দুটো ঘটনা ঘটে। এক নম্বর হচ্ছে আয়নিক মোবিলিটি ভ্যালু বেশি থাকে। আয়নিক মোবিলিটি, আয়নগুলোর গতিবেগ, যেটাকে আমরা মিউ দিয়ে বলছি, মিউ। এই আয়নিক মোবিলিটি হচ্ছে স্পিড অফ দ্য আয়ন ডিভাইডেড বাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবং অসীম লঘু দ্রবণে যেহেতু স্পিডটা বেশি থাকে, তাহলে আয়নিক মোবিলিটির মান বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে এর একক কি? মিটার পার সেকেন্ড স্পিডের একক, আর পোটেনশিয়াল ভোল্ট পার মিটার, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাহলে এর একক হলো মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। অসীম লঘু দ্রবণে গাড়িগুলোর স্টেশনে পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যায়, এটাকে ট্রান্সপোর্ট নাম্বার বলে, টি। এটা বেড়ে যায় মানে টি প্লাস